চতুর্থ পরিচ্ছেদ জ্যোতিচিহ্ন। নিচের খালি ঘরগুলোতে যথাযথ বিরামচিহ্ন বসাও। এখানে দেখো নিচে কিছু খালি ঘর দেওয়া আছে, এখানে আমাদেরকে সঠিক জ্যোতিচিহ্ন বসাতে হবে। যেমন বাক্যের শেষে কি হয়, পরপর শব্দ যদি থাকে সেগুলো কি হয়, লেখার মাঝখানে কি হয়, এরকম আমাদেরকে শব্দের মাঝে আমাদেরকে জ্যোতিচিহ্ন বসাতে হবে। তাহলে চলো আমরা এটা দেখি যে কোথায় কি জ্যোতিচিহ্ন বসে। প্রথমে দেওয়া আছে দেখো, এক দেশে ছিল এক রাজা। এখানে বাক্যের সমাপ্তি হয়েছে, সেজন্য আমরা এখানে দেব শেষে ডারি। লোকটিকে মুদির দোকান থেকে চাল, ডাল, ডিম আর আলু কিনতে দেখলাম। এখানে দেখো চালের পরে একটা কমা, ডালের পরে কমা এবং শেষে দেখলাম, দেখলামের পরে আমরা একটা ডারি বসেছি, কারণ এখানে বাক্য শেষ হয়ে গেছে। পারুল গল্প লেখে, তারপরে আমরা বসিয়েছি সেমিকোলন। আর আমি কবিতা লিখি, কবিতার পরে আমরা বসিয়েছি ডারি, কারণ এখানে বাক্যের সমাপ্তি হয়েছে। আপনি কখন এলেন, এখানে প্রশ্ন করা বোঝাচ্ছে, সেজন্য আমরা এখানে দিলাম প্রশ্নবোধক চিহ্ন। বলো কি, এখানে বিস্ময় হওয়া বোঝাচ্ছে। এই কলমের দাম ১০০ টাকা। যেহেতু এখানে দেখো বিস্ময় বা অবাক হওয়া বোঝাচ্ছে, সেজন্য এখানে আমরা বিস্ময়কর চিহ্ন বসাবো। ভালো আর মন্দ নেই আমাদের সমাজ। এক জোড়া শব্দ যদি থাকে তাহলে সেই শব্দের মাঝে আমরা হাইফেন বসাতে পারি, যেমন ভালো আর মন্দ, এবং শেষে আমরা বসাতে পারি ডারি। আমার বড় চাচা, তারপর যিনি মালয়েশিয়ায় ছিলেন, গতকাল বাড়িতে ফিরেছেন। এখানে হাইফেন যেমন দুটি বাক্যকে এক শব্দ করে, তেমনি ড্যাশ দুটি বাক্যকে এক করে। অর্থাৎ আমার বড় চাচা একটা বাক্য, তারপরে যিনি মালয়েশিয়ায় ছিলেন এখানে আরেকটা বাক্য। এই দুটি বাক্যকে এক করতে এখানে ড্যাশ ব্যবহার করা হয়েছে। তারপরে ছিলেনের পরে আমরা বসাইছি সেমিকোলন। গতকাল বাড়িতে ফিরেছেন, এখানে বাক্য শেষ হয়েছে, সেজন্য আমরা এখানে ডারি দিয়েছি। প্রমিত ভাষার দুইটি রূপ, কথ্য রূপ আর লেখ্য রূপ। এখানে দেখো আমরা প্রমিত ভাষার দুইটি রূপের পরে আমরা বসিয়েছি কোলন চিহ্ন, আর বাক্যের শেষে আমরা বসিয়েছি ডারি। দেখো মা বললেন, এরপরে আমরা বসিয়েছি কমা, তারপরে হবে উদ্ধার চিহ্ন, তুমি দাঁড়াও। এখানে আমরা দিয়েছি একটি কমা, আমি আসছি, তারপরে আছে ডারি, তারপরে আবার উদ্ধার চিহ্ন। এই ছিল এই ফাঁকা ঘরগুলোর কাজ। বুঝতে চেষ্টা করি। সহপাঠীদের সাথে আলোচনা করে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো। তোমার সহপাঠীদের সাথে আলোচনা করে নিচের যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর খুঁজে বের করবে। এখানে দেখো প্রথমে দেওয়া ছিল জ্যোতিচিহ্ন কেন ব্যবহার করা হয়। ২ নম্বর আছে মুখের ভাষায় জ্যোতিচিহ্ন লাগে না কেন। ৩ নম্বর লেখার ভাষায় জ্যোতিচিহ্ন কেন দিতে হয়। ৪ বাক্যের শেষে কোন কোন জ্যোতিচিহ্ন বসে। ৫ বাক্যের ভিতরে কোন কোন জ্যোতিচিহ্ন বসে। তাহলে চলো আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখি। ১ নম্বর প্রশ্নের উত্তর হবে বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য এবং পড়ার সময় কিছু বিরতি দিয়ে পড়ার জন্য জ্যোতিচিহ্ন ব্যবহার করা হয়। ২ মুখের ভাষায় জ্যোতিচিহ্ন লাগে না কেন। মুখের ভাষায় যদিও জ্যোতিচিহ্ন লাগে না, তবুও উচ্চারণের সুবিধার জন্য কিছু বিরতি দিয়ে কথা বলতে হয়, অর্থাৎ প্রয়োজন অনুযায়ী থামতে হয়, তাই মুখের ভাষায় জ্যোতিচিহ্নের প্রয়োজন হয় না। ৩ নম্বর লেখার ভাষায় জ্যোতিচিহ্ন কেন দিতে হয়। বাক্যের অর্থ সুস্পষ্ট বুঝতে, অর্থের বিভ্রান্ত দূর করতে, বাক্যের বক্তব্য ও ভাব স্পষ্ট করতে এবং পড়ার সময় কিছুটা বিরতির জন্য লেখার ভাষায় জ্যোতিচিহ্ন দিতে হয়। ৪ বাক্যের শেষে কোন কোন জ্যোতিচিহ্ন বসে। বাক্যের শেষে ডাঁড়ি, বিস্ময় ও প্রশ্নবোধক চিহ্ন বসে। ৫ বাক্যের ভেতরে কোন কোন জ্যোতিচিহ্ন বসে। বাক্যের ভেতরে কমা, সেমিকোলন ও ড্যাশ বসে। এই ছিল এই প্রশ্নগুলোর উত্তর। তারপরে এখানে দেওয়া আছে দেখো জ্যোতিচিহ্ন। আমরা কথা বলার সময় মাঝে মাঝে থামি, এই থামার মাঝেই কথার অর্থ স্পষ্ট হয়।
কথাকে লিখিত রূপ দেওয়ার সময় এই থামা বোঝানোর জন্য কিছু সংকেত ব্যবহার করা হয়। এই সংকেতগুলোর নাম হচ্ছে যতিচিহ্ন। যেমন দাড়ি, কমা, সেমিকোলন, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময়কর চিহ্ন, ড্যাশ ইত্যাদি। কোনো যতিচিহ্ন কণ্ঠস্বরের ওঠানামাকেও নির্দেশ করে, যেমন প্রশ্নবোধক ও বিস্ময়কর চিহ্ন। আমরা যখন এমনি কাউকে প্রশ্ন জিজ্ঞাসা করি যে তুমি উট পাখি দেখেছো, তখন এটা হয় প্রশ্নবোধক চিহ্ন। আবার যদি একটু কণ্ঠস্বর উঁচু বা নিচু করে বলি, বা তুমি যদি একটু কণ্ঠস্বর উঁচু করে বলো যে তুমি উট পাখি দেখেছো, তখন এটি হয়ে যাবে বিস্ময়কর চিহ্ন। এখানে প্রথম বাক্যটি হচ্ছে প্রশ্ন বোঝাচ্ছে, আর পরের বাক্যটি বিস্ময় বোঝাচ্ছে। কোন যতিচিহ্নের কি কাজ? দাড়ি। বিবৃতিবাচক বা অনুজ্ঞাবাচক বাক্যের শেষে দাড়ি ব্যবহার করা হয়, যেমন তারা মাঠে খেলছে, তোমার বইটা আমাকে পড়তে দিও। 2. কমা। কমা দিয়ে কোনো বাক্য শেষ হয় না। কমা বাক্যের বিভিন্ন অংশকে আলাদা করে, যেমন এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। অর্থাৎ একটি বাক্যের মাঝখানে দুটি আলাদা করতে আমরা কমা ব্যবহার করি। এক ধরনের অনেক কয়টি শব্দ পরপর থামতে হলে কমা দিতে হয়। যেমন জ্যৈষ্ঠ মাসে আম, জাম, কাঁঠাল পাকে। এখানে আম, জাম, কাঁঠাল কয়েকটি শব্দ পরপর বসে আছে, সেজন্য এই কয়েকটি শব্দ পরপর আমরা কমা ব্যবহার করতে পারি। সেমিকলন। পরস্পর সম্পর্কযুক্ত দুটি বাক্যের মাঝে সেমিকলন হয়, যেমন ভোর হয়েছে, চলো হাঁটতে যাই। ভোর হয়েছে এর পরে হচ্ছে সেমিকলন বসেছে, দিয়ে সম্পর্ক যুক্ত করে চলো হাঁটতে যাই, বাক্যটি সম্পন্ন হয়েছে। 4 নম্বর প্রশ্নবোধক চিহ্ন। প্রশ্নবাচক বাক্যের শেষে প্রশ্নচিহ্ন ব্যবহার করা হয়, যেমন তোমার নাম কি? বিস্ময়কর চিহ্ন। আবেগ শব্দ ও আবেগবাচক বাক্যের শেষে বিস্ময় চিহ্ন বসে, যেমন বাহ, সত্যি তুমি ভালো খেলেছো। হাইফেন। একজোড়া শব্দের মাঝখানে হাইফেন বসে, যেমন লাল সবুজের পতাকা। লাল আর সবুজ দুইটি কালার একজোড় শব্দ, সেজন্য এর মাঝে হাইফেন বসেছে। ড্যাশ। হাইফেন যেমন দুটি শব্দকে এক করে, তেমনি ড্যাশ দুটি বাক্যকে এক করে। হাইফেনের চেয়ে ড্যাশের আকার একটু বড় হয়, যেমন যদিও তুমি যেতে চাও, যাও, আমার কিছু বলার নেই। কোলন। উদাহরণ দেওয়ার আগে কোলন বসে, যেমন দুটি বর্ণ দুই রকম হয়, স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ। নাটকের সংলাপ কোলন বসে, যেমন হাসু, চুপ চুপ, ঘরের মধ্যে কে যেন কথা বলছে। উদ্ধার চিহ্ন। বক্তার কথা সরাসরি বোঝাতে উদ্ধার চিহ্ন বসে, যেমন তিনি বললেন, আমি গতকাল রাতের ট্রেনে ঢাকায় এসেছি। বইয়ের নামে উদ্ধার চিহ্ন বসে, যেমন কাজী নজরুল ইসলামের একটি কাব্যের নাম সাম্যবাদী। 10 নম্বর আছে বিন্দু। শব্দ সংক্ষেপ করে লিখতে অনেক সময় বিন্দু ব্যবহার করা হয়, যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এখানে ডক্টরকে আমরা ডয়ের পরে এমন ফোঁটা দিয়ে বা বিন্দু দিয়ে ডক্টর বোঝাতে পারি। কোথায় কোন যতিচিহ্ন বসে? তাহলে চলো আমরা এই ঘরটি পূরণ করে দেখি যে কোথায় কোন যতিচিহ্ন বসে। আমি এখানে করে দিয়েছি, তোমরা এখান থেকে বইয়ের অংশটুকুলো পূরণ করে নিও। যেমন আবেগ শব্দ ও আবেগবাচক বাক্যের শেষে বিস্ময়কর চিহ্ন বসে। উদাহরণ দেওয়ার আগে কোলন বসে। এক ধরনের কয়েকটি শব্দ পরপর থাকলে কমা বসে। একজোড়া শব্দের মাঝখানে হাইফেন বসে। দুটি বাক্যকে এক করতে ড্যাশ বসে। নাটকের সংলাপে চরিত্র নামের পরে কোলন বসে। পরস্পর সম্পর্কযুক্ত দুটি বাক্যের মাঝে সেমিকোলন বসে। প্রশ্নবাচক বাক্যের শেষে প্রশ্নচিহ্ন বসে। বইয়ের নামে উদ্ধার চিহ্ন বসে। বক্তার কথা সরাসরি বোঝাতে উদ্ধার চিহ্ন বসে। বাক্যের বিভিন্ন অংশকে আলাদা করতে কমা বসে। বিবৃতিবাচক ও অনুজ্ঞাবাচক বাক্যের শেষে দাড়ি বসে। শব্দ সংক্ষেপ করার কাজে বিন্দু চিহ্ন ব্যবহার করা হয়।
এই ছিল এই ছকের কাজ। তারপরে আছে জ্যোতিচিহ্ন বসাই। নিচের অনুচ্ছেদে কিছু জ্যোতিচিহ্ন বসানো আছে, কিছু জ্যোতিচিহ্ন বসানো নেই। বাদ পড়া জ্যোতিচিহ্নগুলো বসিয়ে অনুচ্ছেদটি আবার লেখো। এখানে দেখো একটা অনুচ্ছেদ তুলে ধরা হয়েছে, যেখানে কিছু কিছু জায়গাতে অনুচ্ছেদ বাদ পড়েছে, সেগুলো আমাদেরকে পূরণ করতে হবে। তাহলে চলো আমরা এটা পূরণ করে দেখি কোথায় কি জ্যোতিচিহ্ন বসে। আকমল স্যার সেদিন ক্লাসে এসে বললেন, তারপরে কমা, উদ্ধার চিহ্ন, শোনো ছেলে মেয়েরা, তারপরে আবার কমা, তোমাদের জন্য একটা খুশির খবর আছে, তারপর দাড়ি দিয়ে উদ্ধার চিহ্ন। সব শিক্ষার্থীরা খুশির খবরটা শোনার জন্য তার দিকে তাকিয়ে রইল। তারপর দাড়ি। স্যার বললেন, কমা, উদ্ধার চিহ্ন দিয়ে আবার শুরু হবে, স্কুল থেকে প্রতিটি শ্রেণীর জন্য একটি করে বুক, তারপরে একটি দেওয়া আছে, পেন, তারপর শেলফ দেওয়া হচ্ছে, তারপর দাড়িতে উদ্ধার চিহ্ন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। বিনু বলল, বুক শেলফ দিয়ে কি হবে স্যার? আমি এটা এমনি পড়ে যাচ্ছি, তোমরা এটা মিলিয়ে নিও। স্যার বললেন, এ বুক শেলফে আমরা নানা রকম বই রাখবো। গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক, ইচ্ছা মতো যে কোনো ধরনের বই আমরা রাখতে পারি। শানু প্রশ্ন করলো, বইগুলো আমরা কোথায় পাবো স্যার? স্যার বললেন, তোমরা প্রত্যেকে একটি করে বই জমা দেবে, সেই সব বই এই শেলফে থাকবে। এভাবে আমরা একটি ক্লাসরুমে লাইব্রেরি গড়ে তুলব। এই শেলফ থেকে বই নিয়ে সবাই বই পড়তে পারবে। মিঠু খুশি খুশি গলায় বলল, বাহ, দারুণ হবে। এইভাবে যে নিচে যে বাকি যে জ্যোতিচিহ্নগুলো ব্যবহার করা হয়েছিল না, এখানে করে দেওয়া হয়েছে, তোমরা একটু দেখে মিলিয়ে নিও। তারপরে জ্যোতিচিহ্ন ব্যবহার করে অনুচ্ছেদ লিখি। একটি অনুচ্ছেদ লেখো যেখানে বিভিন্ন রকম জ্যোতিচিহ্নের ব্যবহার আছে। তাহলে চলো আমরা একটা অনুচ্ছেদ লিখে দেখি যেখানে বিভিন্ন ধরনের জ্যোতিচিহ্ন আছে। আমার মনে হয় এদেশের লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয়, স্কুল কলেজের চাইতেও কিছু বেশি। এই কথা শুনে অনেকে চমকে উঠবেন, কেউ কেউ আবার হেসে উঠবেন, কিন্তু আমি জানি আমি রসিকতা করছি নে, অদ্ভুত কথা বলছি নে। যদিও এ বিষয়ে লোকমত যে আমার মতে সমরেখা চলে না, সে বিষয়ে আমি সম্পূর্ণ সচেতন। বই পড়া যে ভালো তা কে না জানে। ওগো আল্লাহ, আমায় দয়া করুন। এখানে আমি ছোট করে একটি অনুচ্ছেদ তৈরি করেছি, এই অনুচ্ছেদটি লিখবে। এই ছিল এই অনুচ্ছেদ 4।